আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন এবং ডিটারমিনার পড়ব। খুবই সহজ একটা ক্লাস, আমরা অল্প সময়ে শেষ করতে পারবো, তবে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভাই। সব ধরনের ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা এই টপিক থেকে প্রশ্ন এসেছে, ফলে আমরা অ্যাটেনশন দিয়ে পড়ব। পাশাপাশি আমরা আমাদের ব্যক্তিগত লাইফেও কিন্তু সামহাউ এই টপিকে যা পড়বো এগুলো ব্যবহার করতে হয় প্র্যাকটিক্যালি। চলেন আমরা শুরু করি। শুরুতেই বলবো ভাই, আপনি চিন্তা করেন তো কাউন্টেবল শব্দটা অর্থ কি? ইয়েস, গণনা করা যায় এমন। আর আনকাউন্টেবল শব্দের অর্থ কি? গণনা করা যায় না এমন। তার মানে হলো যে নাউনগুলোকে গণনা করা যায় তাদেরকে বলি আমরা কাউন্টেবল নাউন, যাদেরকে গণনা করা যায় না তাদেরকে বলি আমরা আনকাউন্টেবল নাউন। এদের কাজটা কি আমরা এটা নিয়ে ডিটেল দেখব, আমাদের পরীক্ষায় প্রশ্ন কেমনে আসে সেটা দেখব। শুধু তো একটা বেসিক আইডিয়া আপনাদের জন্য। দেখেন লেখা আছে বুক শব্দটা কিন্তু কাউন্টেবল নাউন, জানেন। তার মানে বুকটা যেহেতু গণনা করা যায়, এটার আবার বুকসও বলা যায়। কেন? কারণ যে শব্দটা কাউন্টেবল নাউন তার আগে আমরা আর্টিকেল লিখতে পারি, তারপরে আমরা এস বাই এস লিখতে পারি। অন্যদিকে যে শব্দটা আনকাউন্টেবল নাউন, যারে গণনা করা যায় না, তার আগে আমরা আর্টিকেল এ এন লিখতে পারি না। কাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেল এ এন লিখতে পারি, আনকাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেল এ এন লিখতে পারি না। একইভাবে কাউন্টেবল নাউনকে যেহেতু গণনা করা যায়, তার মানে তার প্লুরালও আছে ডিরেক্ট, ফলে কাউন্টেবল নাউনের পরে আমরা এস বাই এস লিখতে পারি। আনকাউন্টেবল নাউনের পরে বা আনকাউন্টেবল নাউনের শেষে আমরা এস বাই এস লিখতে পারি না। দেখেন ভাই, বুক শব্দটা নিশ্চয়ই কাউন্টেবল নাউন, জানেন। বুক যেহেতু কাউন্টেবল নাউন, বুকের সাথে আমরা কিন্তু এস যুক্ত করে বুকটার কি বানাতে পারি? প্লুরাল বানাতে পারি, বুকস বলতে পারি। পেন যেহেতু কাউন্টেবল নাউন, আমরা পেন্স বলতে পারি। টেবিল, টেবিলস। শপ, শপস বলতে পারি। অন্যদিকে এই সুগার আনকাউন্টেবল নাউন, আমরা কিন্তু কোনোভাবেই সুগারস বলতে পারি না, এ সুগার বলতে পারি না। তার মানে আনকাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেল এ এন লিখতে পারি না, তার সাথে এস বাই এস লিখতে পারি না। তাহলে সুগার আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, ফার্নিচার আনকাউন্টেবল নাউন। আমি দেখাবো কোন কোন আনকাউন্টেবল নাউনগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে বা আমরা পড়তে হয়। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখাবো, এটা খুব সহজ বটে। সেটা হলো দেখেন ভাই, কাউন্টেবল নাউনের আগে কিছু নির্দিষ্ট শব্দ বসে, এদেরকে আমরা ডিটারমিনার বলি। অনেক শব্দ বসতে পারে, মানে অনেক ডিটারমিনার বসতে পারে কাউন্টেবল নাউনের আগে, বাট আমরা আমাদের জীবন পার করে দিতে পারবো মোস্টলি এগুলো দিয়েই, এবং আমাদের পরীক্ষা যত প্রশ্ন আসে সবগুলো এগুলো দিয়েই আসে। ফলে দেখেন কাউন্টেবল নাউনের আগে আমরা আর্টিকেল এ এন লিখতে পারি, আর্টিকেল আমরা ডিটারমিনার আকারে মেনি লিখতে পারি, আমরা ডিটারমিনার আকারে ফিউ লিখতে পারি। আর্টিকেলও নিশ্চয় ডিটারমিনারের পার্ট, জানেন। তাহলে দেখেন কাউন্টেবল নাউনের আগে আমরা লিখতে পারি কি কি ভাই? এ এন, মেনি, ফিউ। ফিউ মানে শুধু ফিউ না, ফিউর যত শব্দ আছে ফিউ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। ফিউ শব্দটা পজিটিভ ফর্ম, এটার কম্পারেটিভ ফর্ম হলো ফিউয়ার, সোলটিভ হলো ফিউয়েস্ট। এটা দিয়ে আমরা শব্দ পাই এ ফিউ, দা ফিউ, ভেরি ফিউ, অনলি এ ফিউ, সব ফিউ। তার মানে কাউন্টেবল নাউনের আগে আপনি এ এন, মেনি, ফিউ লিখতে পারেন। অন্যদিকে আনকাউন্টেবল নাউনের আগে অনেক শব্দ বসতে পারে, বাট মোস্টলি আমরা দুটো দিয়ে আমরা আমাদের কাজ চালাই দিতে পারবো সব জায়গায়। কি সেটা ভাই? মাছ অথবা লিটিল। বেশি বোঝাতে মাছ, অল্প বোঝাতে লিটিল। এখানে শুধু লিটিল না, লিটিল দিয়ে যত শব্দ আছে। লিটিল শব্দের কম্পারেটিভ ফর্ম হলো লেস, সুপারলেটিভ হলো লিস্ট। লিটিল দিয়ে আরো শব্দ আছে, আ লিটিল, দা লিটিল, ভেরি লিটিল, অনলি লিটিল, সব লিটিল। তার মানে আমরা আনকাউন্টেবল নাউনের আগে মাছ এবং লিটিল শব্দটা বসাবো। খুব অ্যাটেনশন দিন, খুব কাজে দিবে আপনাদের জন্য এই কথাটা। বোথ লিখেছি কি? বোথ মানে হলো এই ডিটারমিনার গুলো সহ অনেক ডিটারমিনার আছে যেগুলো কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হলো ভাই কোর, এগুলো দিয়ে আমরা আমাদের জীবন পার করে দিতে পারি, আমাদের পরীক্ষা তো অবশ্যই পার করে দিতে পারবো। তাহলে দেখেন কি আর্টিকেল দি, যেটা এটা কিন্তু কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর আগেই বসতে পারে। সাম, এনি, নো, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ। আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন প্লিজ। এখানে চাইলে একটু স্ক্রিনশট রাখতে পারেন, আর নিশ্চয়ই ধরে ধরে পড়তে পারবেন এই পয়েন্টটা। তাহলে এ এন, মেনি, ফিউ এগুলো কাউন্টেবল নাউনের আগে বসে। আনকাউন্টেবল নাউনের আগে বসে কি কি ভাই? মাছ, লিটিল। লিটিল মানে লিটিল দিয়ে যত শব্দ আছে। আর
কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর আগেই বসতে পারে কোন ডিটারমিনার গুলো? আর্টিকেল দিটা, সাম, এনি, নো, লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ, আর অনেক আছে, বাট এগুলো দিয়েই আমরা আমাদের পরীক্ষার বৈতরণী পার করে ফেলতে পারবো, আমাদের জীবনেও এগুলো মোটামুটি চালাই দিতে পারবো এগুলো দিয়ে। ওকে ভাই, চলেন এবার আমি একটা প্রশ্ন আপনাদেরকে করব। প্রশ্ন করার আগে একটা বেসিক পয়েন্ট যেটা আমি মুখে বলেছি এটা এখানে লেখা আছে, দেখেন ভাই। এই যে ফিউ শব্দটার হলো পজিটিভ ফর্ম, কম্পারেটিভ হলো ফিওয়ার, সুপারলেটিভ হলো ফিওয়েস্ট। লিটিল শব্দটার কম্পারেটিভ হলো লেস, সুপারলেটিভ হলো লিস্ট। এটা দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, খেয়াল করেন। সহজ জিনিস বাট পড়েন, এবং আজকের টপিকটাই খুব সহজ। কোনোভাবেই যেন এই সহজ টপিক থেকে মানে আপনার প্রশ্ন আসলে হাতছাড়া না হয়ে যায়, কোনোভাবেই সহজ টপিকটি সহজ বলে মানে এক পাশে রেখে দিবেন না। ওকে ভাই, চলেন এবার একটু চেক করবেন নিজেরে। বিসিএস পরীক্ষার প্রশ্ন আসছে, বুঝতে পারছেন? দুটা প্রশ্ন আমি এখানে রেখেছি, আপনি একটু আনসার করার ট্রাই করেন। কি লেখা আছে? আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্স দুটাতে ডিটারমিনার কোনটা কোনটা? 35 বিসিএস আসছে, 40 বিসিএস আসছে। এগুলো মোটো কঠিন হওয়ার কথা না আপনার কাছে। দেখেন ভাই, বলছে আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এই বাক্যে ডিটারমিনার কোন শব্দটা? আপনি তো চোখ বন্ধ করে পেরেছেন নো, তাই না? আমি ডিটারমিনার একটা সংজ্ঞা আপনাদেরকে বলেছিলাম একবারে পার্সোয়েসিভের ক্লাসে। ডিটারমিনার হলো ওই শব্দগুলো, এটা বুকিশ কোনো ডেফিনেশন না, ওই শব্দগুলো অ্যাডজেক্টিভ ছাড়া যেই শব্দগুলো নাউনের আগে বসে নাউনরে ইঙ্গিত করে সেগুলো হলো ডিটারমিনার। অ্যাডজেক্টিভ যাদেরকে আমরা চিনি, জলজন্ত অ্যাডজেক্টিভ লাইক গুড, ব্যাড, হ্যাঁ, এক্সিলেন্ট, বিউটিফুল, এগুলো অ্যাডজেক্টিভ ছাড়া যেই শব্দগুলো নাউনের আগে বসে নাউনরে ডিটারমিনার করে বা নাউনরে নির্দেশ করে তাদেরকে আমরা ডিটারমিনার বলি। তাহলে দেখেন এই নো শব্দটা কিন্তু বসছে নিউজের জন্য, নো নিউজ, তাহলে নো শব্দটা ডিটারমিনার। সেকেন্ড বাক্যে দেখেন বলছে উইল ইট টেক মাচ টাইম। এখানে ডিটারমিনার কোনটা? আপনি সেই বুঝে গেছেন, মাচ শব্দটা ডিটারমিনার। দেখেন নেক্সট আসেন, এবার আমরা দেখবো। আপনার কাছে প্রশ্ন হবে যে স্যার আনকাউন্টেবল নাউন আসলে কোনগুলো? ভাই দুনিয়াতে আনকাউন্টেবল নাউন ভরা, তবে আমরা মোস্টলি এই আনকাউন্টেবল নাউনগুলো পড়লেই হয়। কেমন? এবং আমি যেগুলো বোল্ড করে রেখেছি আপনার জন্য এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হয়েছে পরীক্ষায় এগুলো বেশি প্রশ্ন এসছে। আপনি নিজের মতো একটু পড়ে ফেলতে পারেন কুইক করে। আমরা একটা প্যাটার্নের মতো লিখেছি ফাহিম, সোয়ান প্যাট। যারা সূত্র দিয়ে পড়তে চান তারা খেয়াল রাখতে পারেন। এফতে ফান ফার্নিচার, এতে অ্যাকোমোডেশন, অ্যাডভাইস অ্যাঙ্গার। অ্যাকোমোডেশন বানানটা পরীক্ষা আসছে কিন্তু স্পেলিং আকারে ভাই আমরা প্রায়শ ভুল করি। তারপরে ফাহিমের এইচতে আমরা হেয়ার, হোমওয়ার্ক। তারপরে আইতে ইনফরমেশন, ইনক। আপনি ধরে ধরে বুঝবেন এই পয়েন্টটা। তাহলে ফাহিম প্রত্যেকটা লেটার দিয়ে একাধিক ওয়ার্ড আছে। তাহলে ফাহিম, সোয়ান প্যাট খেয়াল রাখতে পারেন না, শব্দগুলো পড়েন। ফান ফার্নিচার, অ্যাকোমোডেশন, অ্যাডভাইস অ্যাঙ্গার, হেয়ার, হোমওয়ার্ক, ইনফরমেশন, ইনক, মিল্ক, মানি, মিউজিক, মেশিনারিজ, সুগার, সুপ, সিনারি, স্পেস, ওয়ার্ক, ওয়েদার, উইন্ড, এয়ার, নিউজ, পোয়েট্রি, পভার্টি, পারমিশন, প্রোগ্রেস, ইকুইপমেন্ট, এক্সপেন্ডিচার, টাইম। যে শব্দগুলো আমি একটু বোল্ড করে রেখেছি না, আমার কাছে মনে হয়েছে এগুলো অনেক বেশি প্রশ্ন আসছে। এগুলো ছাড়াও আরো কিছু আসছে, আপনি পড়তে গেলে বুঝবেন। ফলে এগুলো একটু বেশি করে পড়বেন। এই শব্দগুলো কি ভাই? আনকাউন্টেবল নাউন। মানে কি? এদেরকে গণনা করা যায় না। মানে কি? এদের আগে আর্টিকেল এ এন লিখতে পারবেন না, তাদের সাথে এস বাই এস লিখতে পারবেন না। তবে উপায় আছে ব্যতিক্রম, আমরা সেটা দেখতে থাকবো। আসেন, এখন আমরা যেহেতু বলতে পারি না একটা সাবান, একটা চাল, তাহলে আমরা এই যে একটা সাবান আমরা কেমনে বলবো? আই নিড এ সোপ বলতে পারি না, আই নিড এ রাইস বলতে পারি না, আই নিড এ ওয়াটার বলতে পারি না, তাহলে কেমনে বলবো? এই পয়েন্টটা আমরা এখন দেখবো। আসেন, লেখা আছে দ্য ওয়ে টু মেক আনকাউন্টেবল নাউন অ্যাজ কাউন্টেবল নাউন। মানে আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা কাউন্টেবল নাউনের মতো কেমন গণনা করতে পারি, এটা আমরা দেখবো। এই প্রশ্নটা সমাধান করেন তো। ডি ইউনিট আসছে আই নিড ড্যাশ সুপ। সুপ তো না, সোপ মানে সাবান, আর সুপ মানে তো যেটা আমরা খাই রাস্তাঘাটে। আই নিড সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, মানে আমার জামা কাপড় ধোয়ার জন্য আমার সাবান দরকার। এখন আমি আই নিড এ সোপ বলতে পারছি না, যেহেতু আনকাউন্টেবল নাউন সোপ শব্দটা। তাহলে এই আনকাউন্টেবল নাউনের আগে আমরা কিন্তু এ সোপ, তারপর টু সোপস এগুলো বলতে পারি না। তাহলে কেমনে বলবো আমরা এই আনকাউন্টেবল নাউনের আগে দিয়ে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করব। তাহলে সব সময় কিন্তু সবগুলো ব্যবহার করতে পারবো না। যেমন এখানে আমরা ব্যবহার করতে পারি আই নিড আ পিস অফ সোপ, আমার দরকার এক পিস সোপ, মানে সাবান লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এটাতে কেমনে পড়ি আমরা একটু পড়ে ফেলবো। অনেকগুলো এক্সপ্রেশন আছে, ইডিওমেটিক এক্সপ্রেশন ভাই। দেখেন আমাদের উত্তর এখানে নিশ্চয়ই এ পিস অফ সোপ। আপনার কাজ হলো ভাই
আপনার কাজ হলো পড়া কোনগুলো, এই যেগুলো একটু ভালো করে রিডিং পড়া। যেমন অ্যাডভাইস বলতে আমরা আই নিড এ অ্যাডভাইস বলি না, আমরা বলি আই নিড এ পিস অফ অ্যাডভাইস, 2 pieces of advice, 5 pieces of advice। অ্যাডভাইসেস বলা যায় না, কারণ অ্যাডভাইসেস বললে আবার অর্থ পাল্টায় যায়, উপদেশ অর্থে অর্থ পাল্টায় যায়। তো সেম এই পিস কথাটা দিয়ে আমরা আরো কি কি ওয়ার্ড লিখতে পারি, যেমন আই নিড এ পিস অফ ব্রেড, আই নিড এ পিস অফ ফার্নিচার, আই নিড এ পিস অফ মেল, আই নিড এ পিস অফ নিউজ, এগুলো বলা যায়। তাহলে পিস দিয়ে আমরা এই শব্দগুলোর কাজও করতে পারি। এবং অনেকগুলো শব্দ আছে যাদের আগে আমরা একাধিক ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করতে পারি, যেমন ব্রেড, এ লোফ অফ ব্রেড বলা যায়, এ পিস অফ ব্রেড বলা যায়, এ স্লাইস অফ ব্রেডও কিন্তু বলা যায়। এগুলো আমরা পড়তে পড়তেই হয়ে যাবে, কেমন? এ স্লাইস অফ মিট, এ স্লাইস অফ অরেঞ্জ, এ স্লাইস অফ ম্যাঙ্গো, এগুলো আপনি পড়বেন। ওকে ভাই, এখানে আমার বোঝানোর কিছু নাই, আমরা এখানে দেখছি আসলে আনকাউন্টেবল নাউনগুলোকেও কিভাবে গণনা করতে পারি সেই পয়েন্টটা দেখেন। এন আর অফ কর্ন, এ বার অফ সোপ, দেখেন এই সোপের ব্যাপারে আমরা কতগুলো পড়েছি। এ পিস অফ সুপ বলতে পারি, আবার এ বার অফ সোপও কিন্তু বলতে পারি। A bolt of lightning, a clap of thunder, a gust of wind, a blade of grass, a strip of land, a grain of salt, এগুলো পড়ে ফেলেন, অ্যাটেনশন দিয়ে পড়েন। ওকে, এবং এগুলো কিন্তু পরীক্ষা আলাদা করেও আসতে পারে কেমনে? পরীক্ষা আসলো এ ড্যাশ অফ উইন্ড, এ ড্যাশ অফ উইন্ড বাক্যটা শেষ করলো, তাহলে এই ব্ল্যাঙ্ক আপনি কি বসাবেন? এখানে কিন্তু পিস লিখতে পারবেন না। ফলে এই ইডিওমেটিক এক্সপ্রেশন গুলো পড়ে রাখেন, আপনার কাজে দিবে। চলেন এবার আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট দেখাই। কি লেখা আছে ভাই উপরে? কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউনস উইথ সিমিলার মিনিংস, মানে কাউন্টেবল নাউনের অর্থ যেটা, আনকাউন্টেবল নাউনের অর্থ সেটাই, মানে সেম অর্থ বাট শব্দ দুটো পৃথক। কেমনে? এটার কাজ কি আমরা দেখি। দেখেন, আপনি 3টা বাক্য আমি লিখেছি। প্রথম বাক্যে ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড ওয়েদার, বাক্যটা ভুল। কেন ভুল? দেখেন ভাই, আবহাওয়া অর্থে আমরা ক্লাইমেট শব্দটা বলতে পারি, আবার ওয়েদার শব্দ বলতে পারি, কিন্তু ক্লাইমেট শব্দটা হলো কাউন্টেবল নাউন, তার আগে আপনি আর্টিকেল এ এন লিখতে পারেন, তার সাথে এস বাই এস যুক্ত করতে পারেন। ওয়েদার শব্দটা আনকাউন্টেবল নাউন, তার আগে আর্টিকেল এ এন লিখতে পারেন না, তার সাথে এস বাই এস লিখতে পারেন না। তাহলে ক্যালিফোর্নিয়া হ্যাজ আ গুড ওয়েদার বলতে পারবেন না। আপনি যদি এ বলতেই চান, তাহলে আপনি ওয়েদার ফেলে দিয়ে বলবেন এ গুড ক্লাইমেট, এ গুড ক্লাইমেট। আর যদি মনে হয় না স্যার আমি ওয়েদার অবশ্যই রাখবো, তাহলে আবার এ ফেলে দিবেন, এই ফেলে দিয়ে এই যে গুড ওয়েদার। বুঝছেন ভাই আইডিয়াটা? এই শব্দগুলো দেখেন এ ক্লাইমেট, ক্লাইমেটস ওয়েদার, মানে এই দেখেন 3টা শব্দের অর্থই কিন্তু সেম, কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা এ ক্লাইমেট, ক্লাইমেটস বলতে পারি। আনকাউন্টেবল নাউনের আগে যেহেতু আমরা আর্টিকেল এ এন লিখতে পারি না, তার সাথে এস বসাইতে পারি না, তার মানে ওয়েদার শব্দটা লিখতে হবে। তার মানে আপনি যদি একই অর্থে ওয়েদার শব্দ লিখেন, তার আগে আপনি আর্টিকেল এ এন লিখবেন না, এস লিখবেন না, যেহেতু প্লুরাল, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। একই অর্থে যদি আপনি ক্লাইমেট লিখতে চান, তখন আপনি এ ক্লাইমেট অথবা ক্লাইমেটস লিখবেন, শুধু ক্লাইমেট লিখতে পারবেন না। কথা ক্লিয়ার ভাই? তার মানে শব্দের অর্থ এক, কিন্তু শব্দ দুই জায়গায় 2 রকম লিখতে হয়, মানে শব্দের একই অর্থে বাক্যে 2 রকম শব্দ লেখার সুযোগ আছে। আপনি আবহাওয়া অর্থে শুধু ওয়েদার লিখতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন না, এস লিখতে পারবেন না। অথবা আপনি ক্লাইমেট লিখতে চাইলে আগে এ ক্লাইমেট লিখবেন অথবা ক্লাইমেটস লিখবেন, যেটা আমরা এখানে পেয়েছি। তাহলে এ গুড ওয়েদার বলা যায় না ভাই, এ গুড ওয়েদার বলা যায় না। আপনাকে কি বলতে হবে? আপনাকে বলতে হবে হলো গুড ওয়েদার অথবা এ গুড ক্লাইমেট, দুটোর একটা। এখন আপনার প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো ওয়েদারের আগে আর্টিকেল এ লিখি নাই, অসুবিধা কি আপনার? ভাই ওয়েদারের আগে আর্টিকেল এ লিখেন না ঠিকই, কিন্তু আর্টিকেল এটা আসলে কার জন্য লিখছি আমরা এখানে? ক্যালিফোর্নিয়া হ্যাজ এ গুড, গুডের জন্য কি আর্টিকেল এ লিখছি? না, এটা লেখা হয়েছে কিন্তু ওয়েদারের বোঝানোর জন্য। আশা করি এই পয়েন্টটা আপনারা ক্লিয়ার, খুব সহজ একটা বিষয়। তাহলে এ ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামস এগুলো কাউন্টেবল নাউন, একই অর্থে ভাই ট্রাফিক শব্দ আনকাউন্টেবল নাউন। এ জব, জবস কাউন্টেবল নাউন, ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। এ মেশিন, মেশিনস কাউন্টেবল নাউন, মেশিনারি আনকাউন্টেবল নাউন, একই অর্থ, বাট কাউন্টেবল নাউনের সময় এই 2টা শব্দ, আনকাউন্টেবল নাউনের সময় এই অর্থ। পড়ে রাখেন। দেন দেখেন আরো কিছু শব্দ আছে যেগুলো আপনারা পড়তে হবে, অনেকে হয়তো এটা পড়েন নাই। দেখেন সাজেশন শব্দটা কিন্তু কাউন্টেবল নাউন। আই হ্যাভ লটস অফ সাজেশনস, আই রিসিভ লটস অফ সাজেশনস বলা যায় প্লুরাল, কিন্তু অ্যাডভাইস সিঙ্গুলার, আপনি জানেন আনকাউন্টেবল নাউন যেহেতু। ব্যাগ শব্দটা সিঙ্গুলার, মানে কাউন্টেবল নাউন, ব্যাগেজ আনকাউন্টেবল নাউন। কেমন? তাহলে ব্যাগ শব্দটাকে আমরা সিঙ্গুলারে বানাতে পারি, প্লুরালে বানাতে পারি, যেহেতু কাউন্টেবল নাউন। দেখেন ডলার শব্দটা কিন্তু
কাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন, ক্রপস কাউন্টেবল নাউন, কর্ন আনকাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজমেন্ট কাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল নাউন, এবং ট্রাভেল শব্দটা কিন্তু নাউন আকারে যখন বসে এটা কিন্তু কাউন্টেবল নাউন। আর জার্নি শব্দটা আনকাউন্টেবল নাউন, কখনো আপনি জার্নির সাথে অ্যাজ দেখবেন না, মানে এটা প্লুরাল দেখবেন না, তার আগে আর্টিকেলেই দেখবেন না। ওকে ভাই, আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার আপনারা। এবার আসেন আনকাউন্টেবল নাউনের যে শব্দগুলো জন্মগতভাবে আনকাউন্টেবল নাউন তাদেরকে আমরা আবার কাউন্টেবল বানায় ফেলতে পারি, তখন অবশ্যই খেয়াল রাখবেন অর্থ পাল্টায় যায়। যে শব্দগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন আকারে জানি এদেরকে কাউন্টেবল নাউন বানানো যায়, মানে এদের সাথে আপনি এস যোগ করতে পারবেন, তাদের আগে আর্টিকেল এন লিখতে পারবেন, তখন অবশ্যই খেয়াল করবেন শব্দগুলোর অর্থ পাল্টায় যায়। যেমন বাক্য দুটো লিখেছি দেখেন, হি ইজ বিজি উইথ হিজ ওয়ার্কস, কথাটা ভুল। শেক্সপিয়ার ওয়াজ বিজি উইথ হিজ ওয়ার্ক, এই কথাটাও ভুল। বললেন কেন? দেখেন ভাই, ওয়ার্ক শব্দটা কিন্তু কাজ অর্থে, ওয়ার্ক শব্দটা কাজ অর্থে কি আনকাউন্টেবল নাউন আমরা জানি, তার মানে নর্মালি কাজ অর্থে ওয়ার্ক শব্দটা আনকাউন্টেবল নাউন, কিন্তু এই ওয়ার্ক শব্দের সাথে আমরা এস যুক্ত করতে হয় যখন এটা দ্বারা কোন একজন বিখ্যাত লেখকের চিত্রকরের চিত্রকর্মকে বা লিখনীকে বোঝায়। বাকি কি বলছে, শেক্সপিয়ার বিজি তার কি নিয়ে, কাজ নিয়ে, মানে শেক্সপিয়ার তার লিখনী নিয়ে ব্যস্ত, তার মানে শুধু ওয়ার্ক দ্বারা নর্মাল কাজ বোঝায়, আর ওয়ার্কস দ্বারা বিখ্যাত কোনো লেখকের লিখনীকে চিত্রকরের চিত্রকর্মকে বোঝায়। বুঝছেন? তাহলে ওয়ার্ক শব্দটা অর্থ কাজ, আর ওয়ার্কস মানে বিখ্যাত কোনো লেখনী, বিখ্যাত কোনো চিত্রকর্ম, অর্থ পাল্টাই গেছে। টাইম শব্দটা আমরা জানি আনকাউন্টেবল নাউন, কিন্তু এটা ভাই এ টাইম বলা যায়, টাইমস বলা যায়, অর্থ পাল্টায় যায়। এই টাইম মানে কোনো একটা সময়, টাইমস মানে অনেকবার, অর্থ পাল্টায় গেছে। একইভাবে বাকিগুলো দেখেন, ওয়ার্ক শব্দের অর্থ কাজ, এ ওয়ার্ক মানে কোনো বিখ্যাত একজন লেখকের একটা লিখনী বা একটা চিত্রকর্ম, ওয়ার্কস মানে হলো বিখ্যাত লেখকের বা চিত্রকরের চিত্রকর্ম বা লিখনী। ওয়াটার মানে পানি, ওয়াটার্স মানে হলো পানির উৎসগুলো, এয়ার মানে বাতাস, এয়ারস মানে হাব ভাব ভাবসাব, এরকম করে সবগুলোই। হ্যাঁ, আসেন একটা এক্সাম্পল লিখেছি আপনাদের জন্য নিচে এই জিনিসটা বোঝানোর স্বার্থে। দেখেন ভাই, আই গেভ হার মাচ টাইম, এই টাইম শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে, এখন যেটা দেখাচ্ছি। টাইম শব্দটা কি আনকাউন্টেবল নাউন? টাইম শব্দটা আনকাউন্টেবল নাউন, তার আগে আমরা কি লিখেছি, মাচ, মানে ডিটারমিনার লিখেছি, যেটা কিনা আনকাউন্টেবল নাউনের আগেই বসে। আমরা পড়েছিলাম লিটিল আর মাছ আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, বেশি বুঝাতে মাছ শব্দটা বসে ডিটারমিনার আকারে। সেকেন্ড বাক্যে দেখেন, আই মেট হার মেনি টাইমস, এই টাইম শব্দটা কিন্তু ভাই আবার কাউন্টেবল নাউন হয়ে গেছে। টাইম শব্দ অর্থ সময়, সময় অর্থে টাইম শব্দটা টাইমই থাকবে, এস থাকা যাবে না। অন্যদিকে আমরা যদি টাইমের সাথে এস লিখি তখন অর্থ হয়ে যায় কি ভাই, বার, শনিবার রবিবার না। এই যে মেনি টাইমস, অনেকবার, আমি তার সাথে দেখা, আমি তারে অনেক সময় দিয়েছিলাম, এবং আই মেট হার মেনি টাইমস, আমি তার সাথে অনেকবার দেখা করেছিলাম, অনেকবার দেখা করেছিলাম। কথা ক্লিয়ার ভাই? তার মানে যে শব্দগুলো আনকাউন্টেবল নাউন এদের সাথে আমরা এস বাই যোগ করতে পারি, তাদের আগে আর্টিকেল এন যোগ করতে পারি, তাদের অর্থ তখন পাল্টায় যায়। ওকে, আসুন দেখেন আরো অনেকগুলো শব্দ আছে। ফায়ার মানে অগ্নিকাণ্ড, ফায়ার্স মানে হলো, ফায়ার মানে আগুন, ফায়ার্স মানে অগ্নিকাণ্ড। ড্যামেজ মানে ক্ষতি, ড্যামেজেস মানে ক্ষতিপূরণ, অর্থ পাল্টায় যায়। আমি একটা ব্যাখ্যাও লিখেছি দেখেন, অ্যাট দ্য সেম ওয়ে দোজ আনকাউন্টেবল নাউন অ্যাড এন এ অর এন বিফোর ইট and or an s after it refers to special or specific meanings। মানে কি, শব্দগুলো আনকাউন্টেবল নাউন, মানে এই শব্দগুলো আনকাউন্টেবল নাউন ছিল মূলত, এদেরকে আমরা কাউন্টেবল নাউন বানায় ফেলতে পারি। এই যে এগুলো আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন বানায় ফেলতে পারি, মানে তাদের আগে আর্টিকেল এন অথবা পর এস লিখতে পারি, তখন তাদের অর্থ পাল্টা। এটা এখানে লেখা আছে। চলেন, সহজ জিনিস ভাই, বললাম আজকে যা পড়াবো সব সহজ, আপনি বুঝতে সমস্যা হবে এমন কিছুই নাই। দেখেন এখানে সহজ একটা পয়েন্ট লিখছে, দেয়ার আর ড্যাশ ইন দিস ওয়ান্ডারফুল পার্টি। এখানে আমরা মেনি শব্দটাকে চিনি নিশ্চয়ই, মেনি শব্দটা একটা ডিটারমিনার, যেটা কিনা প্লুরাল। এটা কি প্লুরাল একটা ডিটারমিনার, তার মানে মেনি যেহেতু প্লুরাল, তারপরে যদি কোনো নাউন আসে, ভার্ব আসে, সেটা কি হবে ভাই, প্লুরাল হবে। এটা সহজ বিষয় না? এবার শব্দ যেটাই আসুক, কাইন্ড আসুক, টাইপ আসুক, সর্ট আসুক, এই কাইন্ড টাইপ সবগুলো অর্থ কিন্তু ধরন, প্রকার। তাহলে দেয়ার আর মেনি কাইন্ডস লিখলাম আমরা, শেষ। দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল, এটা যেহেতু প্লুরাল, তারপর নাউনটা নিশ্চয় প্লুরাল লিখতে হবে। দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল ইন দিস ওয়ান্ডারফুল পার্টি। এই প্রশ্নটা দেখেন, এটা ঢাকা ইউনিভার্সিটি IBMB তে আসছিল। আর ইউ লুকিং ফর আ স্পেশাল কাইন্ডস নাকি স্পেশাল কাইন্ড অফ কার? আমি কালার করে রেখেছি, আপনি বুঝতে পেরেছেন। এ যেহেতু আছে ভাই,
ফলে স্পেশাল শব্দটা অ্যাজেটিভ, অ্যাজেটিভ তো সিঙ্গুলার প্লুরালে কিছু নাই, নাউনটা কিন্তু সিঙ্গুলার লাগবে। দেখেন এ আছে, কারণ এ শব্দটা কি সিঙ্গুলার ডিটারমিনার, এই শব্দটা সিঙ্গুলার যেহেতু সিঙ্গুলারকে রেফার করে, ফলে তারপরে নাউনটা ভার্বটা কিন্তু সিঙ্গুলারই হবে। একইভাবে মেনি শব্দটার মতো যতগুলো প্লুরাল ডিটারমিনার আছে এদের পরে নাউনটা ভার্বটা প্লুরালেই কিন্তু হবে। দেখেন এই পয়েন্টটা আমি আপনাদেরকে আরো সহজে দেখাইছি, আপনাদের কারো কারো সহজ হবে ভেবে লিখেছি। দেখেন এ ওয়ান দিস দ্যাট, এগুলো আমরা মোস্টলি পাই, এগুলো সব সিঙ্গুলার। এগুলো যেহেতু সিঙ্গুলার, এদের পরে যে নাউনটা আসবে, কাইন্ড আসুক, টাইপ আসুক, সর্ট আসুক বা অন্য কোনো নাউন আসুক, ভার্ব আসুক, তারা কিন্তু সিঙ্গুলারই হবে। একইভাবে ফিউ, সাম, এগুলো মুখস্থের মতো রাখতে হবে সবার। ফিউ, সাম, মেনি, ডিফারেন্ট, ভেরিয়াস, সেভারাল, দিস, দোজ, এই শব্দগুলো কিন্তু প্লুরাল ডিটারমিনার। যেহেতু এরা প্লুরাল, এদের পরে নাউনটা প্লুরাল হবে, ভার্ব আসলে ভার্বটাও প্লুরাল হবে। বাক্যগুলো পড়েন। আই হ্যাভ এ টাইপ অফ বুক, দেখেন ভাই এ যেহেতু আছে ফলে টাইপ অফ বুক সিঙ্গুলার। দ্যাট যেহেতু সিঙ্গুলারকে রেফার করে ফলে দ্যাট কাইন্ড অফ বুক সিঙ্গুলার। সাম যেহেতু প্লুরাল, দেখেন সাম শব্দটা যেহেতু প্লুরাল, তারপরে নাউনটা কিন্তু প্লুরালকে রেফার করবে। সাম বুকস, সাম কাইন্ডস অফ বুকস। দোজ যেহেতু প্লুরাল, ফলে এদের পরে নাউনটা কিন্তু প্লুরালই হবে, দোজ কাইন্ডস অফ বুকস। ফলে এ ওয়ান দিস দ্যাট, এগুলো যেহেতু সিঙ্গুলার, তাদের পরে নাউনটা ভার্বটা সিঙ্গুলারই হবে। তারপরে আমরা যেগুলো দেখলাম ফিউ, সাম, মেনি, ডিফারেন্ট, ভেরিয়াস, সেভারাল, দিস, দোজ, এগুলো যেহেতু প্লুরাল, তাদের পরে নাউনটা অবশ্যই কি হবে ভাই? প্লুরাল হবে। ভার্ব আসলে নিশ্চয়ই ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ভাই, খুব সহজ বটে, বিশেষ পরীক্ষায় দুবার প্রশ্ন আসছে এই পয়েন্টটা ধরে। কি লিখেছি সূত্র? সেম নাউন ওয়ার্কস অ্যাজ বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল। আমরা জানি কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার আকারেও মানে সেম শব্দ বাক্যে সিঙ্গুলারেই হয়, সেম শব্দটা আবার প্লুরাল, মানে শব্দ একটাই, এটাই সিঙ্গুলার এটাই প্লুরাল বাক্যে। ওকে, এখন আমি আপনাদের জন্য কিছু বাক্য রাখছি, এটা একটু বোঝানোর স্বার্থে। দেখেন ভাই, আই হ্যাভ 10 ডিয়ার্স বলা যাবে না, 10 ডিয়ার্স বলা যাবে না। ডিয়ার মানে তো হরিণ আমরা জানি। এখন 10 পেন্স বলা যায়, 10 ফ্রেন্ডস বলা যায়, 10 বুকস বলা যায়, হ্যাঁ, 10 স্টুডেন্টস বলা যায়, 10 টিচার্স বলা যায়, বাট 10 হরিণস বলা যাবে না। কারণটা কি? এই হরিণ শব্দের যে ইংরেজি ডিয়ার, ডিয়ার শব্দটা ভাই সিঙ্গুলার এবং এই শব্দটাই প্লুরাল। বলে আপনি আই হ্যাভ 10 ডিয়ার্স না বলে বলতে হবে আই হ্যাভ 10 ডিয়ার। হি হ্যাজ 300 টাকা বলা যায় না, আপনি নিশ্চয় জানেন 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এই শব্দগুলোর কে আমরা প্লুরাল লিখতে পারি না যদি তাদের আগে নির্দিষ্ট একটা সংজ্ঞা থাকে। তাহলে 100 এর কি লেখা আছে ভাই? 3 লেখা আছে না, ফলে আপনি এস লিখতে পারবেন না, আপনার লিখতে হবে হি হ্যাজ 300। হ্যাঁ, হান্ড্রেডস লিখতে পারবেন যদি তার আগে নির্দিষ্ট সংখ্যা না থাকে। দেখেন লেখা আছে আই হ্যাভ সিন হান্ড্রেডস অফ পিপল ইন দ্য স্ট্রিট, আমি রাস্তায় হাজার মানে শত শত মানুষ দেখছি। ওকে ভাই, তাহলে 100, 1000 এদের আগে আপনি নির্দিষ্ট ফিগার লিখলে তাদের সাথে অ্যাজ বাইস লিখতে পারবেন না, আর নির্দিষ্ট ফিগার না থাকলে অবশ্যই অ্যাজ বাইস লিখবেন। তাহলে 300 মানে 300, আর হান্ড্রেডস মানে শত শত। সেম টাইপ ইউ হ্যাভ 6000 বলা যাবে না, যেহেতু 6 আছে, বলতে হবে ইউ হ্যাভ 6000। হ্যাঁ, আপনি থাউজেন্ডস বলতে পারবেন, তখন অর্থ হয় হাজার হাজার। এখানে হলো 6000, এখানে বলছে থাউজেন্ডস অফ পিপল ওয়ার এফেক্টেড, মানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বুঝছেন ভাই বিষয়টা? এবারে নাউনগুলো কোনগুলো এটি তো দেখতে চান, তাই না? দেখেন নাউনগুলো লিখে রাখছি ভাই, আপনি সামনেও পাবেন। কিছু নাউন সিঙ্গুলার এবং প্লুরালে একই ফর্ম হয়। কি সেগুলো? ডিয়ার, শিপ, এই শিপ দিয়ে বিশেষ পরীক্ষা আসে। ডিয়ার, শিপ, সোয়ান, ডজন, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন। তবে ডলার না, নট ডলার মানে ডলারটা কিন্তু না, ডলারটা যখন প্লুরাল হওয়া দরকার প্লুরাল হয়। ওকে ভাই, সহজ জিনিস। আমরা ক্লাসেরও মোটামুটি শেষ দিকে চলে আসছি। কি বলা আছে? ইউজ অফ ফিউ, এ ফিউ, লিটিল, লিটিলের পার্থক্য। আমরা এটা দিয়ে ট্রান্সলেশন আকারেও পরীক্ষায় প্রশ্ন দেখেছি, আমরা কারেকশন আকারেও প্রশ্ন পাই, এবং একবারে নর্মাল অপশন আকারেও এই 2-1 বছর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। তার মানে এটা ইম্পর্টেন্ট, সহজ বটে। কি ভাই, ফিউ আর এ ফিউর পার্থক্য কি? লিটিল আর লিটিলের পার্থক্য কি? ভাই সহজ হিসাব দেখেন তো, ফিউ আর লিটিল এটা তো সহজ জানেন সবাই। ফিউ কাউন্টেবল নাউনের ডিটারমিনার, লিটিল আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার। এই দুটার কমন মিল হলো ভাই দুটা শব্দ নেগেটিভকে রেফার করে। দুটা শব্দ নেগেটিভ, দুটা শব্দ কি নেগেটিভ। যেমন আই হ্যাভ ফিউ বুকস অর্থ হলো অনুবাদ আকারে আসে, অনুবাদ আকারে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসছে, আমার বন্ধু নেই বললেই চলে, ইংলিশ কি? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। তাহলে ফিউ শব্দটা এবং লিটিল শব্দটা দুটা নেগেটিভ, দুটা কি নেগেটিভ। তাহলে আই হ্যাভ ফিউ বুকস মানে আমার বই নাই বললেই চলে, আই হ্যাভ লিটিল ওয়াটার আমার পানি নাই বললেই চলে।
ফিউ আর লিটল দুটো শব্দই নেগেটিভ। অন্যদিকে এ ফিউ এ লিটল এগুলো কিন্তু পজিটিভ, অল্প বোঝায় যদিও। দেখেন এ ফিউ এ লিটল অল্প বোঝায় তবে পরিমাণে খুব কম, মানে অল্প বোঝায় তবে আছে, মানে পজিটিভ এটা বলতে চাইছি। তার মানে শুধু ফিউ শুধু লিটল লিটল এগুলো নেগেটিভ, নাই বললেই চলে এমনটা বোঝায়। আর এ ফিউ ও এ লিটল দ্বারা বোঝায় পরিমাণে খুব অল্প তবে আছে, পজিটিভ। যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কজন বন্ধু আছে, সংখ্যায় খুব কম। আই হ্যাভ এ লিটল ওয়াটার, আমার অল্প একটু পানি আছে, পরিমাণে কম। তাহলে ফিউ আর লিটল দুটো শব্দ নেগেটিভ। লিটল এ ফিউ শব্দ দুটা পজিটিভ, অল্প পরিমাণে আছে বা অল্প একটু আছে এটা বোঝায়। ওকে ভাই, এবার আরেকটা কথা আমরা বলবো, দা ফিউ দা লিটলের পার্থক্য কি? এটা হয়তো অনেক জায়গায় নাই বা আমরা পড়তে হয় না বা পড়ি না। বিষয়টা কি ভাই? দেখেন বিষয়টা হলো অর্থটা কি দাঁড়ায়। দা ফিউ আর দা লিটল দ্বারা বাক্যের অর্থ যা বুঝে সেটা হলো পরিমাণে যাই আছে, সংখ্যায় যা আছে সবগুলো। বাক্যটা পড়লে বুঝবেন। আই গেভ দেম দা ফিউ বুকস দ্যাট আই হ্যাড ইন মাই লাইব্রেরি। কি বলছে? আমার লাইব্রেরিতে বই যাই ছিল সবগুলো আমি তাদেরকে দিয়ে দিছি। আই গেভ দেম দা ফিউ বুকস দ্যাট আই হ্যাড ইন মাই লাইব্রেরি। আমার লাইব্রেরিতে বই ছিলই অল্প কয়টা, এটা তারা কি বোঝায়? আমার লাইব্রেরিতে বই ছিলই অল্প কয়টা, মানে অল্পের ভিতরে যা আছে সব দিয়ে দিছি। সব অল্পের ভিতরে অল্প তবে সব, অল্প তবে সব, এটা বোঝায়। তো আই গেভ দেম দা ফিউ বুকস দ্যাট আই হ্যাড ইন মাই লাইব্রেরি, আমার লাইব্রেরিতে বই অল্প যে কটাই ছিল সবগুলো তাদেরকে দিয়ে দিছি। একই কথা এখানেও বোঝায়। দে গেভ মি, যেহেতু বই দিয়ে দিছি বিনিময়ে তারা আমার কি দিছে? দে গেভ মি দ্য লিটল ওয়াটার দ্যাট দে হ্যাড ইন দেয়ার ফ্রিজ। তাদের ফ্রিজে পানি অল্প যতটুকুই ছিল সবগুলো সব আমার দিয়ে দিছে। তার মানে দা ফিউ দ্বারা বোঝায় কোন একটা কাউন্টেবল জিনিসের অল্প একটু আছে তবে যা আছে অল্পটুকু যতটুকুই আছে সবটুকুই দিয়ে দিছে বা সবটুকুই। আর দা লিটল দ্বারা কি বোঝায়? কোন একটা আনকাউন্টেবল জিনিসের অল্প একটু আছে ঠিক, তবে অল্প একটু যতটুকুই পুরোটাই। ওকে, আশা করি আপনাদেরকে এই পয়েন্টটা বুঝতে পারছি। বাক্যটা পড়লে আপনি বুঝবেন আরো ক্লিয়ার। তাহলে আই গেভ দেম দা ফিউ বুক দ্যাট আই হ্যাড ইন মাই লাইব্রেরি, আমার লাইব্রেরিতে যতগুলো বই ছিল অল্প যে কটা বই ছিল সবগুলো তাদেরকে দিয়ে দিছি। তাদের ফ্রিজে পানি যতটুকুই ছিল অল্প একটু পানি যতটুকুই ছিল পুরোটাই আমরা দিয়ে দিছি তারা, যেহেতু আমি তাদেরকে বই দিছি, এমন একটা বিষয় আর কি। এন্ড শেষ কথাটা আমরা বলবো অনলি আ ফিউ অনলি আ লিটল। এটা আমরা আমাদের বইগুলোতে পাই এভাবে যে ফিউ শব্দের আগে যদি অনলি শব্দটা থাকে তবে মাঝে এ লিখতে হয়, মানে এভাবে বলা হয় যে ফিউ শব্দের আগে যদি কি থাকে, ফিউ শব্দের যদি অনলি থাকে তাহলে ফিউর আগে একটা আর্টিকেল এ লিখতে হয়। ভাই এত রুল পড়ার টাইম আপনার আছে? পড়তে পারেন টাইম থাকলেও, কিন্তু আপনি খেলার সময় এগুলো প্রয়োগ করতে পারবেন না। আপনি তো অটোমেটিকলি জিনিসটাই পারেন। অনলি আ ফিউ অনলি আ লিটল আমাদের গ্রামার বইগুলোর মানে বড় অংশ বইয়ে শুধু রুলে ভরা, এবং এটার কারণ আছে ভাই। আমরা সবাই কিন্তু রুল পড়তে বেশি পছন্দ করি, এই জন্য ওনারা মানে যেখানে রুল না পড়ায় একটা সহজ জিনিস বলে দিলেই হয় সেখানে ওনারা রুল বানায় কিন্তু মানে আমাদেরকে পড়ান, যেহেতু আমরা চাই। আসেন তাহলে অনলি আ ফিউ অনলি আ লিটল, এখানে বুঝাবুঝির কিছু নাই, এটা এক্সপ্রেশন ভাই। অনলি আ ফিউ অনলি আ লিটল, অনলি আ ফিউ অনলি আ লিটল। আই হ্যাভ অনলি আ ফিউ বুকস টু রিড, আমার পড়ার মতো অল্প বই আছে। আই হ্যাভ অনলি আ ফিউ বুকস টু রিড। আই হ্যাভ অনলি আ লিটল মানি টু বাই বুকস, আমার অল্প কিছু টাকা আছে বই কেনার মতো। তাহলে অনলি আ ফিউ অনলি আ লিটল ভাই এটা একটা এক্সপ্রেশনে কোনো ব্যাখ্যা থাকে না, ইডিয়মসের কোনো ব্যাখ্যা থাকে, তারপরে প্রবাদ প্রবচনের কোনো ব্যাখ্যা থাকে, এগুলো এরকমই। হ্যাঁ, তাহলে অনলি আ ফিউ অনলি আ লিটল এগুলো এক্সপ্রেশন যেগুলো আমরা বুঝাবুঝি ছাড়াই পড়তে হয়। তাহলে অনলি আ ফিউ অনলি আ লিটল, আশা করি বুঝতে পেরেছি। অনলি আ ফিউ নিশ্চয়ই কাউন্টেবল নাউন, ফিউ যেহেতু বুঝতে পারছেন এটা কাউন্টেবল নাউনকে রেফার করে, তারপর নাউনটা প্লুরালি হইতে হবে। তাহলে অনলি আ ফিউ বুকস, আর লিটল শব্দ যেহেতু আনকাউন্টেবল নাউন, তারপরে নাউনটা অবশ্যই মানে প্লুরাল হইবে না, আনকাউন্টেবল নাউন তো কখনো প্লুরাল হয় না। তাহলে অনলি আ লিটল মানি শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন। কঠিন ছিল ভাই, আমার কথাবার্তা মোটামুটি শেষ। তাহলে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন ডিটারমিনার বেসিক কথাবার্তা বিশ্বাস করে ফেলছি। আশা করি আপনারা মানে খুব সহজেই সবকিছুই বুঝতে পেরেছেন, এবং যত সহজে আমি আপনাদেরকে বুঝাইছি আপনি তো অত সহজে বুঝছেন। দেখবেন যখন প্র্যাকটিস করবেন এই জিনিসটা কতটা সহজ, এবং পরীক্ষা কত প্রশ্ন আসছে। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।